হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি ক্লাসেস। যারা আজকে আমার ভিডিওটা এই ক্লাসটা প্রথমবারের জন্য দেখছো তাদেরকে বলবো আজকের এই চ্যাপ্টার রাসায়নিক বন্ধন, এটা সেকেন্ড ক্লাস হতে চলেছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের উপরে। তাই এই ক্লাসটাতে একবার আগে অবশ্যই এর আগে যে প্রথম ক্লাসটা আপলোডেড হয়েছে চ্যানেলে সেই ক্লাসটা অবভিয়াসলি দেখে নেবে প্রথমে, না হলে এইখানটা বুঝতে অসুবিধা হবে। আর যারা দ্বিতীয়বারের জন্য আবার এই কেমিস্ট্রি ক্লাসের ভিডিও দেখতে এসেছো তাদেরকে জানাই কনগ্রাচুলেশনস, কারণ তোমরা সিনসিয়ারলি ভিডিওস ফলো করছো, নিজেকে রেডি করছো সেমিস্টারে ফাটিয়ে দেওয়ার জন্য। তাই বেশি দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। আগের দিনের ক্লাসে আমরা তড়িৎযোজী বন্ধন বা তড়িৎ যোজ্যতা সম্পর্কে জানছিলাম, তড়িৎযোজী যৌগগুলো সম্পর্কে জানছিলাম। তো সেই তড়িৎ যোজ্যতা নিয়ে আরো কিছু টপিক সেটা নিয়ে শুরু করছি আজকের ক্লাসটা। সো আমরা সোডিয়াম ক্লোরাইডকে নিয়ে পড়াশোনা করছিলাম, রাইট? তো সোডিয়াম ক্লোরাইডকে নিয়ে যখন আমরা পড়াশোনা করছিলাম আমরা লুইস ডট স্ট্রাকচার দেখেছিলাম। কার কার মনে আছে লুইস ডট স্ট্রাকচার? দেখি কমেন্ট করে বলো, দেখি কুইক 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 কমেন্ট করে বলো কার কার মনে আছে লুইস ডট স্ট্রাকচার। কেমন করে ড্র করতে হয় লুইস ডট স্ট্রাকচার? পুরো অ্যাটমটাকে ড্র করব না, শুধুমাত্র সর্ববহিস্থ কক্ষ, দ্যাট ইজ ভ্যালেন্সিয়াল, সেইগুলোকে ইলেকট্রন ডট দিয়ে দিয়ে বসাবো। ভ্যালেন্সিয়ালে যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলোকে খালি ডট দিয়ে রিপ্রেজেন্ট করব, দ্যাট ইজ লুইস ডট স্ট্রাকচার। নামেই বলে দিচ্ছে, সায়েন্টিস্টের নাম অনুযায়ী লুইস অ্যান্ড ডট স্ট্রাকচার। শুধুমাত্র ভ্যালেন্সিয়ালের মানে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোকেই বসাবো লুইস ডট স্ট্রাকচারে। তাহলে কেমন করে বসাবো লুইস ডট স্ট্রাকচারে? এরকম করে বসাবো। সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? 3s1। সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে। ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? 3s2 3p5, 7টা ইলেকট্রন আছে। 3s2 3p5, 7টা ইলেকট্রন আছে। ওই 7টা ইলেকট্রনকে বসাবো, 7টাই ডট দেবো। খালি সর্ববহিস্থ কক্ষ মানে এই সর্ববহিস্থ কক্ষটা, ভেতরের কক্ষগুলোতে যতই ইলেকট্রন থাক না কেন সেটা লুইস ডট স্ট্রাকচারে অ্যাপিয়ার করবে না। সর্ববহিস্থ কক্ষ একটা ইলেকট্রন এবারে লস করবে, লস করেছে, কে গেইন করবে? সিএল গেইন করবে, তার অক্টেট লাগবে, অষ্টক লাগবে। এখান থেকে একটা লস হয়ে গেলে 2s2 2p6 কনফিগারেশন হয়ে যাবে। এখানে একটা গেইন হলে 3s2 3p6 কনফিগারেশন হয়ে যাবে। সোডিয়াম হয়ে যাবে একটা লস করে সোডিয়াম প্লাস, ক্লোরিন হয়ে যাবে একটা গেইন করে সিএল মাইনাস। কারণ একটা যে লস করবে ধনাত্মক আধান তৈরি হয়ে যাবে, ইলেকট্রন লস করা মানে ধনাত্মক আধান তৈরি হওয়া, ক্যাটায়ন তৈরি হওয়া। ইলেকট্রন গেইন করা মানে ঋণাত্মক আধান তৈরি হওয়া, অ্যানায়ন তৈরি হওয়া। তাহলে ধনাত্মক আধান যেই তৈরি হয়ে গেল সোডিয়াম প্লাস তৈরি হয়ে গেল, ঋণাত্মক আধান যেই তৈরি হয়ে গেল সিএল মাইনাস তৈরি হয়ে গেল। যেই 2s2 2p6 আর 3s2 3p6 কনফিগারেশন এসে গেল মানে এখানে অষ্টকের পূর্তি ঘটে গেছে। অষ্টকের পূর্তি ঘটেছে তো অ্যাটম করবে এবার ফুর্তি। কেন ফুর্তি করবে? কারণ অ্যাটম স্টেবিলিটি পেয়ে গেছে। তো যেই অষ্টক পূর্তি ঘটে গেছে বা অক্টেট ফুলফিল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অ্যাটম স্টেবিলিটি পেয়ে গেছে। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেছে, Na+ তৈরি হয়েছে, Cl- তৈরি হয়েছে। ইলেকট্রনটা এখানে অ্যাকসেপ্টেড হয়েছে। কোন ইলেকট্রনটা? এই ইলেকট্রনটা। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখন ভ্যালেন্সিয়ালে একটা ইলেকট্রন 2s2 2p6। আচ্ছা এখানে ছিল 2s2 2p6 3s1, ঠিক আছে। এইখানটা এটা ছিল না, এখানটা কেমন ছিল? এখানটা ছিল হচ্ছে 2s2 2p6 3s1। এখানটা কেমন ছিল? 3s2 3p5। একটা করে ইলেকট্রন গেইন লস হয়েছে, অষ্টক পূর্তি ঘটেছে দুজনেরই। Na+ এ কেমন হয়েছে? 2s2 2p6 অষ্টক পূর্তি। Cl- এ কেমন হয়েছে? 3s2 3p6 অষ্টক পূর্তি। এন্ড এর ফলে তৈরি হচ্ছে Na+ ধনাত্মক আধান ক্যাটায়ন, Cl- ঋণাত্মক আধান অ্যানায়ন তৈরি হয়েছে। তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা তড়িৎ বন্ধনটাকে, ঠিক আছে, তড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা তড়িৎ আকর্ষণ বল, এই যেটা তৈরি হলো দুটো অপোজিট চার্জের মধ্যে। কারণ এটা ক্যাটায়ন তৈরি হয়েছে, এটা অ্যানায়ন তৈরি হয়েছে। Na+ ক্যাটায়ন আর Cl- অ্যানায়ন তৈরি হয়েছে। এদের মধ্যে যে এখন অ্যাট্রাকশনটা তৈরি হলো, আকর্ষণটা তৈরি হলো, সেটাকেই বলছি আমরা তড়িৎযোজী বন্ধন। যৌগটাকে বলছি তড়িৎযোজী যৌগ। সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে এইভাবে। একবার একটু ইলেকট্রন কনফিগারেশনের থ্রু দিয়ে একটু ডিটেইল স্টাডি করা যাক এবার। তো ডিটেইল স্টাডি কেমন করে করব? দেখো, সো সোডিয়াম ক্লোরাইড
একদম ডিটেল স্টাডি করছি ইলেকট্রনিক কনফিগারেশনের থ্রু দিয়ে। সোডিয়ামের কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s1। বেশ, খুব ভালো কথা। বক্স প্যাটার্নে যদি শুধু ভ্যালেন্স শেলটাকে লিখি, ভ্যালেন্স শেল মানে কোনটা? এইটা, ঠিক আছে, ভ্যালেন্স শেল বা যোজ্যতা কক্ষ, সর্ববহিস্থ কক্ষ বা যোজ্যতা কক্ষ, এটা হচ্ছে ভ্যালেন্স শেল, রাইট? আচ্ছা, ভ্যালেন্স শেল বা যোজ্যতা কক্ষ, তাকে যদি শুধু ড্র করি, সো 3s অরবিটালে একটা ইলেকট্রন প্রেজেন্ট আছে, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে কি হবে? ও একটা ইলেকট্রন লস করবে। লস করলে কোন ইলেকট্রনটাকে লস করবে? এই ইলেকট্রনটাকে লস করবে, যোজ্যতা কক্ষের ইলেকট্রনটাকে। তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে সোডিয়াম প্লাস। যেহেতু ইলেকট্রন লস হয়ে গেছে, ক্যাটায়ন তৈরি হয়েছে, ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন ক্যাটায়ন তৈরি হয়েছে। এখন যোজ্যতা কক্ষ কোনটা? এখন এইটা যোজ্যতা কক্ষ, কারণ ইলেকট্রনটা বেরিয়ে গেছে, 3s1 আর নেই। তাহলে এখান থেকে ইলেকট্রনটা লস হবে, যাবে কার কাছে? ক্লোরিনের কাছে। ক্লোরিনের কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p5। কোনটার যোজ্যতা কক্ষ? এইটার যোজ্যতা কক্ষ ক্লোরিনের। ভ্যালেন্স শেল, সর্ববহিস্থ কক্ষ, যোজ্যতা কক্ষ, 3s2 3p5। কটা ইলেকট্রন আছে? 7টা। 3s2 3p5, 7টা ইলেকট্রন। কটা লাগবে অষ্টক পূর্তি করতে? একটা লাগবে। কোন ইলেকট্রনটা আসবে? এই যে ইলেকট্রনটা লস হয়ে গেছে, এই ইলেকট্রনটা ব্যাক করবে এখানে। এই ইলেকট্রনটা অ্যাকসেপ্টেড হবে। অ্যাকসেপ্টেড হলে কি তৈরি হবে? Cl- তৈরি হবে। 1s2 2s2 2p6 3s2 3p6। এখন হয়ে গেল অষ্টক পূর্তি, যোজ্যতা কক্ষ। এখন হচ্ছে এইটার যোজ্যতা কক্ষ। তাহলে এখানে অষ্টক পূর্তি হয়েছে। অষ্টক যে পূর্তি হয়েছে, ব্যাপারটাকে কেমন করে লেখা যেতে পারে? শুধু যোজ্যতা কক্ষ ড্র করছি, 3s2 and 3p5 এরকম ছিল। কে মুভ করবে? এই ইলেকট্রনটা মুভ করে এখানে আসবে। তাহলে এটা হয়ে যাবে 2s2 2p6, এটা হয়ে যাবে 3s2 3p6। দুজনেরই অষ্টক পূর্তি ঘটবে, তার ফলে সোডিয়াম প্লাস তৈরি হবে, Cl- তৈরি হবে। এদের মধ্যে যে তড়িৎ আকর্ষণ বলটা থাকছে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকছে, তাকে বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন বা তড়িৎযোজ্যতা। যৌগটাকে বলা হচ্ছে তড়িৎযোজী যৌগ। সোডিয়াম ক্লোরাইডের কেসটা আশা করি তোমাদের এখানে ক্লিয়ার হয়েছে পুরোপুরি ভাবে, যে কেমন করে ইলেকট্রনের দেওয়া নেওয়া হয়ে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয় এবং সেখান থেকে তড়িৎযোজী বন্ধন তৈরি হয়। আমরা আরো একটা কেস দেখে নেব। তো আশা করছি পুরোটা বুঝতে পারছো, মাথার মধ্যে গ্রিপে ঢুকছে। দরকার হলে ভিডিওকে স্লো ডাউন করে নাও, একটু স্লো স্পিডে দেখতে পারো, পজ করে দেখতে পারো। ভিডিওটা দেখে নিয়ে পজ করে নিজে খাতায় লিখে প্র্যাকটিস করো, কারণ নিজে খাতায় লিখে যতক্ষণ না প্র্যাকটিস না করবে ততক্ষণ তোমার লার্নিং স্কিল কমপ্লিট হবে না। তুমি ইনপুট নিচ্ছ ফ্রম দা ভিডিও, তোমার ব্রেন প্রসেস করছে ব্যাপারটাকে, পুরো যা কিছু শিখছো সেটাকে। যতক্ষণ তুমি আউটপুটে নিয়ে আসছো, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করছো। ভিডিওকে পজ করো, ভিডিওটাকে তোমার পাশে রাখো, ভিডিও দেখো, সঙ্গে সঙ্গে লেখো। এইভাবে যতক্ষণ না লেখাপড়া ভিডিও দেখা এবং লেখা একসাথে নিয়ে আসছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার লার্নিং স্কিলটা কমপ্লিট হচ্ছে না। তাই লার্নিং স্কিলটাকে কমপ্লিট করা খুব জরুরি। ইনপুট নিচ্ছ, প্রসেস করাচ্ছ, আউটপুটে আসতে হবে, লিখতে হবে, লেখার কোনো বিকল্প নেই। ক্যালসিয়াম ফ্লুরাইড, ক্যালসিয়ামের কনফিগারেশন কি? আর্গন আছে তার আগে 3s2। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে মন দিয়ে এটা বুঝে নাও, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। এই যে কনফিগারেশনের থ্রু দিয়ে আমরা এখন দেখছি কেমন করে বন্ধনগুলো তৈরি হচ্ছে, তোমাদের যদি কনফিগারেশনে ডাউট থেকে থাকে তাহলে কিন্তু এই চ্যাপ্টার একটুও বুঝতে পারবে না। পরমাণুর গঠনে যদি এখনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু এই চ্যাপ্টারে প্রচুর প্রবলেম হবে। তাই পরমাণুর গঠনকে ভালো করে ক্লিয়ার করে নেবে। এই চ্যানেলে যে সমস্ত পরমাণু গঠনের ভিডিওস গুলো তোমরা দেখেছো, সেই পরমাণু গঠনের সমস্ত ভিডিওস একবার রিভাইজ করে নেবে, প্রয়োজন হলে বই থেকে দরকার আবার পড়ে নেবে। ছায়া প্রকাশনের বই পড়ো, সাঁতরা প্রকাশনের বই পড়ো, বই থেকে আরেকবার রিভাইজ করে নাও। কারণ কনফিগারেশনের জায়গাটা ক্লিয়ার না হলে এগুলো সব এরকম টেন হয়ে যাবে, মাথার উপর দিয়ে যাবে, তুমি এরকম হা করে বসে থাকবে। ঠিক আছে? সো কনফিগারেশনটাতে গ্রিপ আনতে হবে, না হলে কিন্তু কিছু হবে না। তো দেখো, ক্যালসিয়াম কনফিগারেশন কি? 1s2 2s2 2p6 3s2 3p6, সেই অবধি হচ্ছে আর্গন। তারপর হচ্ছে 4s2। ভ্যালেন্সিয়াল কনফিগারেশন কোনটা? সর্ববহিস্থ কক্ষের যোজ্যতা কক্ষের কনফিগারেশন কোনটা? 4s2। ওখান থেকেও যদি দুটো ইলেকট্রন লস করে দেয়, দুটো ইলেকট্রন লস করলে আর্গনের কনফিগারেশন পেয়ে যাবে 3s2 3p6, অর্থাৎ অষ্টক পূর্তি ঘটে গেছে। আর্গনের কনফিগারেশন পেয়ে গেছে মানে অষ্টক পূর্তি ঘটে গেছে, অষ্টকের পূর্তি হয়ে গেছে।
তাতে কটা ইলেকট্রন লস হয়েছে? দুটি ইলেকট্রন লস হয়েছে, তাই ক্যালসিয়ামের উপরে 2+ চার্জ এসছে। এবারে চলে আসছি ফ্লুরিন, এটা হয়ে গেল ক্যালসিয়াম। চলে আসছে এবার ফ্লুরিন। ফ্লুরিনের কনফিগারেশন কি? 1s2 2s2 2p5। যোজ্যতা কক্ষ কোনটা? 2s2 2p5। কতগুলো ইলেকট্রন আছে? 7টা আছে। অষ্টক পূর্তি করলে কটা লাগবে? একটা লাগবে। কোত্থেকে পাবে? এই ক্যালসিয়াম দুটো লস করেছে, ওই দুটো থেকে একটা নিয়ে নেবে। ক্যালসিয়াম যে দুটো লস করেছে ওর থেকে একটা নিয়ে নেবে, একটা নিলে হলো F-, কি হয়ে গেল? 2s2 2p6 বা নিয়নের কনফিগারেশন। অষ্টক পূর্তি করবে ফুর্তি। অষ্টক পূর্তি মানে এখন অ্যাটম স্টেবিলিটি পেয়ে গেছে, এখন ফুর্তির সময় পুরো। তাহলে অষ্টকের পূর্তি হয়ে গেছে, 2s2 2p6 হয়ে গেছে, এখানেও 3s2 3p6 হয়ে গেছে। কিন্তু এখনো প্রবলেম সলভ নয়। কেন? একটা ইলেকট্রন মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, দিশেহারা হয়ে কোথায় যাবে বুঝতে পারছে না। কোন ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে? দিশেহারা হয়ে গেছে কোন ইলেকট্রনটা? এই যে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন লস করেছিল না, দুটোর মধ্যে তো একটা অ্যাকসেপ্টেড হয়েছে। কোনটা? এই যে ফ্লুরিন একটা অ্যাকসেপ্ট করেছে। ফ্লুরিন তো একটাকে অ্যাকসেপ্ট করেছে দুটোর মধ্যে, রাইট? একটা অ্যাকসেপ্ট করেছে, তাহলে দ্বিতীয়টা কোথায় যাবে? সেকেন্ডটা কোথায় যাবে? সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য আর একটা ফ্লুরিন আসবে, কারণ কোন ইলেকট্রন এমনি এনভায়রনমেন্টের মধ্যে লুজলি দিশেহারা হয়ে ঘুরে বেড়াতে পারে না। কোন আওয়ারা ইলেকট্রন কিছু নেই, ঠিক আছে? আওয়ারা আশিকদের মতন ইলেকট্রনরা আওয়ারা হয়ে ঘুরে বেড়ায়, কারেক্ট? তো ইলেকট্রন অলওয়েজ অ্যাটমের মধ্যেই প্রেজেন্ট থাকবে, তাই যতগুলো লস হবে ততগুলো গেইন হতেই হবে। দুটো লস হয়েছে, দুটো গেইন করতেই হবে। একটা ফ্লুরিন একটাই গেইন করেছে, তো কই বাপ নেই, সেকেন্ড ফ্লুরিন চলে আসবে। সো সেকেন্ড ফ্লুরিনটাও একইভাবে এসে F- তৈরি করবে। তাহলে কটা F- তৈরি হলো? দুটো F- তৈরি হলো, একটা Ca2+ তৈরি হলো। তাহলে Ca2+ আর দুটো F- জয়েন করে ক্যালসিয়াম ফ্লুরাইড তড়িতাকর্ষণ বলের থ্রু দিয়ে জয়েন করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িতাকর্ষণ বলের থ্রু দিয়ে জয়েন করবে, এবং তার ফলে তৈরি হবে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার? লুইস ডট স্ট্রাকচারে আসছি। তাহলে ফ্লুরিন দুটো আসবে, তাই তো? প্রত্যেকের কনফিগারেশন হচ্ছে 2s2 2p5। যদিও ডট স্ট্রাকচারে কোনটা s কোনটা p বোঝার উপায় নেই, এটা সীমাবদ্ধতা একটা। তো 2s2 2p5 2s2 2p5। ক্যালসিয়ামে ছিল কি 4s2। তাহলে ক্যালসিয়াম দুটো লস করেছে, একটা লস করেছে একটা ফ্লুরিনকে, অন্যটা লস করেছে অন্য ফ্লুরিনকে। তাহলে দুজনের কাছে দুটো চলে গেছে। ক্যালসিয়াম তাহলে 4s2 থেকে হয়ে গেছে ক্যালসিয়াম 2+ কি 3s2 3p6। অষ্টক পূর্তি। ফ্লুরিন গুলো কি হয়ে গেছে? 2s2 2p5 ছিল, সেখান থেকে ফ্লুরিন গুলো হয়ে গেছে 2s2 2p6। অষ্টক পূর্তি। তাহলে যেই অষ্টক পূর্তি হয়ে গেছে, দুটো ফ্লুরিন, সেখানে দুটো মাইনাস চার্জ আর একটা ক্যালসিয়াম দুটো প্লাস চার্জ মিলে তৈরি করছে CaF2, ক্যালসিয়াম ফ্লুরাইড। সো লুইস ডট স্ট্রাকচারের থ্রু দিয়েও কিন্তু আমরা বুঝতে পারছি কেমন করে বন্ধনগুলো তৈরি হচ্ছে। চলো একবার ক্যালসিয়াম ফ্লুরাইডের কেসটা কনফিগারেশনের থ্রু দিয়ে দেখে নি, ডিটেল দেখবে একদম। সো এখন আমি রেকমেন্ড করব ক্যালসিয়াম ফ্লুরাইড, একটু আগে যেরকম করে সোডিয়াম ক্লোরাইড করলাম, আমার সঙ্গে সঙ্গে তোমরাও খাতায় প্র্যাকটিস করো। এমন না যে শুধু অন্ধের মতো এরকম ভিডিও দেখতে থাকছো, আমার সঙ্গে সঙ্গে খাতাতে তোমরাও প্র্যাকটিস করো, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে আমিও চলবো, তোমরাও চলবে। সো ক্যালসিয়ামের কনফিগারেশন লেখো ফটাফট, কুইক কুইক, অন আ কাউন্ট অফ 5 1 2 3 4 5। ক্যালসিয়ামের কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। 20 ইলেকট্রনিক নাম্বার, 20 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে? পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20। তার মানে 20টা প্রোটন 20টা ইলেকট্রন এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে। যোজ্যতা কক্ষ কোনটা? সো 4s2 হচ্ছে যোজ্যতা কক্ষ বা সর্ববহিষ্ঠ কক্ষ বা ভ্যালেন্স শেল। এবার এই 4s2 থেকে দুটো ইলেকট্রন লস হবে, তো দুটো ইলেকট্রন লস্ট, তাহলে কি তৈরি হবে? ক্যালসিয়াম 2+ তৈরি হবে। তো মাথা চালাও, মাথা চালাও, একদম অন্ধের মতন জাস্ট দেখছো এরকম না হয়, তোমার ব্রেনও যেন প্রসেস করে। আমি কি বলতে চলেছি প্রেডিক্ট করার চেষ্টা করো, ব্রেনটাও যেন প্রসেস করে। 3s2 3p6, তাহলে এখন যোজ্যতা কক্ষে অষ্টক পূর্তি হয়ে গেছে। এখন যোজ্যতা কক্ষে অষ্টক কি হয়ে গেছে? পূর্তি হয়ে গেছে। বেশ, খুব ভালো কথা। অষ্টক যখন পূর্তি হয়ে গেছে, ক্যালসিয়াম 2+ ইজ ভেরি হ্যাপি। দুটো ফ্লুরিন আসবে। ফ্লুরিনের কনফিগারেশন অ্যাটমিক নাম্বার 9, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9। 2s2 1s2 2s2 2p6 1s2 2s2 2p5, সরি 1s2 2s2 2p5। ভ্যালেন্স শেল কোনটা? যোজ্যতা কক্ষ কোনটা? এটা হচ্ছে যোজ্যতা কক্ষ। যোজ্যতা কক্ষ অষ্টক আছে? নেই, দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি নেই। কি আছে নাকি? 2s2 2p5 7টা ইলেকট্রন আছে। 2s2 2p5 7টা ইলেকট্রন আছে যোজ্যতা কক্ষে, তাহলে কোনো ইলেকট্রন
নেই। এই অবস্থায় কি করবে, একটা ইলেকট্রনে গ্রহণ করলো, ইলেকট্রন যদি গ্রহণ করে কোন ইলেকট্রনটা গ্রহণ করবে, এই যে দুটি ইলেকট্রন ছেড়েছে এই দুটোর মধ্যে একটা ইলেকট্রন এখানে আসবে, তাহলে এটা F মাইনাস হয়ে গেল 1s2 2s2 2p6, রাইট। তো ভ্যালেন্সিয়াল ফুলফিলড। আরো একটা ফ্লুরিন আসবে, সেই ফ্লুরিনের কাছেও সেকেন্ড ইলেকট্রনটা যাবে, তাহলে হচ্ছে 1s2 2s2 2p5 ছিল, এখানে আরো একটা ইলেকট্রন আসবে এই যোজিত কক্ষে, তাহলে F মাইনাস হবে, তাহলে 1s2 2s2 1s2 2s2 2p6, তাহলে যোজিত কক্ষে অষ্টক দুজনেরই পূর্তি, এখানেও অষ্টকের পূর্তি, এখানেও অষ্টকের পূর্তি। অষ্টকের পূর্তি, তাহলে অষ্টক যেহেতু দু জায়গাতেই পূর্তি, দুটো F মাইনাস তৈরি হয়েছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা একটা F মাইনাস, এটা একটা F মাইনাস, দুটো F মাইনাস তৈরি হয়েছে, একটা ক্যালসিয়াম 2 প্লাস তৈরি হয়েছে, এদের মধ্যে যখনই বন্ধন তৈরি হবে তখনই কি হবে, তখনই এদের মধ্যে বন্ধন তৈরি হলে ক্যালসিয়াম ফ্লুরাইড তৈরি হবে। তো একবার আমরা এটাকে ইলেকট্রনিক কনফিগারেশনের থ্রু দিয়ে দেখে নিই। তাহলে ক্যালসিয়ামের ভ্যালেন্স শেলে আছে 4s2 রাইট, দুটো ইলেকট্রন আছে। ফ্লুরিনের ভ্যালেন্স শেলে আছে 2s2 2p5, 2s2 2p5। আর একটা সেকেন্ড ফ্লুরিন, তারও ভ্যালেন্স শেলে আছে 2s2, ভ্যালেন্স শেল মানে যোজিত কক্ষ, সর্ববহিস্থ কক্ষ, 2s2 2p5, তাই তো, 2s2 2p5 2s2 2p5 করে আছে। তাহলে এখন এইখান থেকে দুটো ইলেকট্রন, একটা যাবে এখানে, অন্যটা যাবে এখানে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ক্যালসিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, একটা গেছে ফ্লুরিনের ওইখানে যোজিত কক্ষে অষ্টক পূর্তি করতে, অন্যটা গেছে সেকেন্ড ফ্লুরিনের যোজিত কক্ষে অষ্টক পূর্তি করতে। তাহলে ক্যালসিয়াম থেকে দুটোই বেরিয়ে গেল, Ca2 প্লাস হয়ে গেল, দুটো বেরিয়ে গেছে, একটা F মাইনাস, সেকেন্ড F মাইনাস। এদের মধ্যে তড়িৎ আকর্ষণ বলের থ্রু দিয়ে তৈরি হলো আয়নীয় যৌগ CaF2, দুটো ইলেকট্রন লস করেছে, তাই দুজন ফ্লুরিনকে আসতে হয়েছে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো কেমন ভাবে তড়িৎযোজ্যতার থ্রু দিয়ে তড়িৎযোজী বন্ধনগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে আরো বেশ কিছু এক্সাম্পলস আছে, একবার গো থ্রু করে নাও। ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়েছে, তাহলে ম্যাগনেসিয়াম কুইক চলে আসছে, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স শেলের কনফিগারেশন 3s2, যোজিত কক্ষে 3s2, অক্সিজেন আছে 2s2 2p4, তাহলে দুটো লস করবে, দিয়ে ম্যাগনেসিয়াম 2 প্লাস হবে, যেখানে হয়ে যাবে 2s2 2p6, 2s2 2p6 হয়ে যাবে, তাই তো, নিয়ন হয়ে যাবে 2s2 2p6, আর ওখানে অক্সিজেনও গেইন করবে, ওরও হয়ে যাবে 2s2 2p6, O2 মাইনাস তারও দুটো গেইন করে 2s2 2p6, Mg2 প্লাস সেও দুটো লস করে 2s2 2p6। তাহলে ম্যাগনেসিয়াম থেকে দুটো লস হয়েছে, অক্সিজেন দুটো গেইন করেছে, লুইস ডট স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে দেখানো হচ্ছে। এই যে ম্যাগনেসিয়াম থেকে দুটো লস হচ্ছে, একটা লস হচ্ছে, দুটো লস হচ্ছে। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স শেলে আছে 3s2, দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রনকে ডট দিয়ে দেখানো হয়েছে। অক্সিজেনের ভ্যালেন্স শেলে আছে 6টা ইলেকট্রন, 2s2 2p4, 6টাকে 6টা ডট দিয়ে দেখানো হয়েছে, সেখান থেকে এবারে দুটো লস করেছে, তাই ম্যাগনেসিয়াম হয়ে গেছে 2 প্লাস, দুটো লস করেছে, 3s2 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, 3s2 থেকে দুটো ইলেকট্রন বেরোলে অষ্টক পূর্তি ঘটেছে, 2s2 2p6 হয়ে গেছে ম্যাগনেসিয়াম 2 প্লাস এর কনফিগারেশন। এই অবস্থায় কি হয়েছে, অক্সিজেন গেইন করেছে দুটো ইলেকট্রন, অক্সিজেনের কাছে ছিল 2s2 2p4, 6টা ছিল, দুটো গেইন করলে হয়েছে O2 মাইনাস, O2 মাইনাসে কি হবে 2s2 2p6, দুজনেরই অক্টেট ফুলফিলড, অষ্টক পূর্তি হয়ে গেছে। এই অবস্থায় তাহলে Mg2 প্লাস আর O2 মাইনাস MgO কম্পাউন্ড তৈরি করেছে অষ্টক পূর্তির থ্রু দিয়ে, যেহেতু এখানে অষ্টকের পূর্তি হচ্ছে, অক্টেট রুল ফুলফিল হচ্ছে। ম্যাগনেসিয়াম ব্রোমাইড একই রকম ভাবে আছে, সোডিয়াম সালফাইড ট্রাই করবে, ঠিক আছে, এগুলো সবকটা বাড়িতে ট্রাই করবে, ভিডিও পজ করে, এখানে ভিডিওকে পজ করবে, তোমার জন্য স্ক্রিন ছেড়ে দিচ্ছি আমি, ভিডিওকে পজ করবে, প্রত্যেক কটাকে বাড়িতে ট্রাই করবে, কারণ নিজেকে ট্রাই করতে হবে, তবে কি এক্সাম হলে কোনো টিচার থাকবে না তোমার জন্য। সো ম্যাগনেসিয়াম ব্রোমিন নিয়ে ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ওদিকে সোডিয়াম সালফাইড, নিচে একটা আছে ক্যালসিয়াম সালফাইড, তাহলে ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড, এগুলোকে বাড়িতে নিজে ট্রাই করবে। কেমন করে ট্রাই করবে সেটা বুঝিয়ে দিলাম, তোমার জন্য স্ক্রিন ছেড়ে দিচ্ছি, আইদার স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিও পজ করে ট্রাই করবে। চলে আসছি তড়িৎযোজী বন্ধনের থ্রু দিয়ে যে সমস্ত তড়িৎযোজী যৌগগুলো তৈরি হচ্ছে,
আয়নীয় যৌগ যেগুলো তৈরি হলো, সোডিয়াম ক্লোরাইড দেখলাম, ক্যালসিয়াম ক্লোরাইড দেখলাম, ইলেকট্রনিক কনফিগারেশন বক্স প্যাটার্নের থ্রু দিয়ে কেমন করে এক্সপ্লেন করতে হবে দেখলাম, লুইস ডট স্ট্রাকচারের থ্রু দিয়ে এক্সপ্লেনেশন দেখলাম, প্রপার ইলেকট্রনিক কনফিগারেশনের থ্রু দিয়ে বুঝলাম যে কেমন করে এক্সপ্লেন করতে হবে পুরো আয়নীয় যৌগের ফরমেশনটা। এবার আমরা দেখে নেবো এই আয়নীয় যৌগগুলোর বেসিক কি কি প্রপার্টি আছে, বেসিক কি কি ফিচার আছে, মানে বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, আয়নীয় যৌগগুলোর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা কেলাসাকার হয় এবং এরা কঠিন যৌগ হয়। কেন? কারণ যে আয়নীয় বন্ধনটা আছে, ওই আয়নীয় বন্ধনটা হচ্ছে সব থেকে শক্তিশালী বন্ধন, সর্বাধিক শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নীয় বন্ধন, সর্বাধিক শক্তিশালী, একদম মারাত্মক জবরদস্ত শক্তিশালী। ঠিক আছে, সহজে ভাঙবেই না। যেহেতু সর্বাধিক শক্তিশালী বন্ধন, যে কম্পাউন্ড গুলো যৌগগুলো তৈরি হচ্ছে সেগুলো সব কঠিন হয়। যেহেতু সর্বাধিক শক্তিশালী বন্ধন, সেই বন্ধনকে ভাঙার জন্য, বন্ধনকে ভেঙে ক্রিস্টালকে গলিয়ে তরলে পরিণত করতে বা তরলকে আবার ভেপারে পরিণত করতে, বাষ্পে পরিণত করতে অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। সেই জন্য এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক উচ্চ হয়। কারণ শক্তিশালী বন্ধনকে ভেঙে ক্রিস্টালটাকে তরলে পরিণত করতে, সলিড ক্রিস্টালকে মানে কঠিন যে কেলাসটা আছে তাকে তরলে পরিণত করতে গলাতে হবে, তার জন্য তো গলনাঙ্ক উচ্চ হয়, স্ফুটনাঙ্ক উচ্চ হয়। এরা যেহেতু আয়ন তৈরি করে থাকে, দেখতেই পাচ্ছ ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি, ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে এই কম্পাউন্ড গুলো তৈরি হচ্ছে, এই যৌগগুলো তৈরি হচ্ছে। ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নের মধ্যে আকর্ষণ বল হচ্ছে, তার জন্য যৌগগুলো তৈরি হচ্ছে। সো ক্যাটায়ন অ্যানায়ন মিলে যেহেতু যৌগগুলো তৈরি হচ্ছে, তাই এগুলো জলে দ্রাব্য হয়, জলে দ্রবীভূত হয়ে যায়। এবং যেহেতু জলে দ্রবীভূত অবস্থায় এদের মধ্যে আয়নের উপস্থিতি আছে, আয়নের উপস্থিতি আছে। কেন আয়নের উপস্থিতি আছে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সোডিয়াম ক্লোরাইড যদি একে জলে দ্রবীভূত করা হয়, জলে দ্রবীভূত করাকে আমরা অ্যাকুয়াস বলে লিখি, AQ। ঠিক আছে, জলে দ্রবীভূত যদি করা হয় তাহলে সোডিয়াম প্লাস ক্যাটায়ন আর Cl মাইনাস অ্যানায়ন আলাদা হয়ে যায়। যে আয়নগুলো জুড়ে গিয়ে, যে আয়নগুলোর মধ্যে আকর্ষণ বল দ্বারা জুড়ে গিয়ে আয়নগুলো তৈরি হয়েছিল, যৌগটা তৈরি হয়েছিল, সেই আয়নগুলো আলাদা হয়ে যাচ্ছে, Na প্লাস Cl মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন আলাদা হয়ে যাচ্ছে। যেহেতু আলাদা হয়ে যাচ্ছে তার মানে আয়নের উপস্থিতি আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন আয়নের উপস্থিতি আছে। আয়নের উপস্থিতি যদি থাকে তাহলে সেই আয়নটা হচ্ছে চার্জ পার্টিকেল। আয়ন মানে আধান, তাই তো, আয়ন মানে আধান। তাই গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এই আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ করতে সক্ষম। তাই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম, কারণ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে Na প্লাস ক্যাটায়ন আর Cl মাইনাস অ্যানায়ন এরকম আধানের উপস্থিতি থাকছে। ক্যাটায়ন অ্যানায়ন মানে আধানের উপস্থিতি, তাই আধানের উপস্থিতির থ্রু দিয়ে এরা জলীয় দ্রবণে কি করতে পারছে বা গলিত অবস্থায় কি করতে পারছে, তড়িৎ পরিবহন করতে সক্ষম হচ্ছে। এরা রাসায়নিক বিক্রিয়ায় দ্রুত অংশগ্রহণ করে থাকে। এরা যখন রাসায়নিক বিক্রিয়া করে তখন সেখানে দ্রুততার সঙ্গে করে, তাড়াতাড়ি করে, কারণ আয়নে অলরেডি এরা ডিসোসিয়েট হয়ে আছে, আয়নে অলরেডি এরা আয়নাইজ হয়ে আছে, আয়ন অলরেডি তৈরি করে বসে আছে। সেই কারণে এরা দ্রুততার সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সেগুলো হচ্ছে এদের জেনারেল বৈশিষ্ট্য। আচ্ছা, চলে আসছে এবার কি কি ফ্যাক্টরের উপরে তড়িৎযোজী বন্ধনগুলো ডিপেন্ড করে। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে কেন তড়িৎযোজী বন্ধন হয়। আগেও বলেছিলাম, নিস্তড়িত পরমাণু থেকে ধনাত্মক আয়ন তৈরি হতে চাইছে আর ঋণাত্মক আয়ন তৈরি হতে চাইছে। কেন? অষ্টক পূর্তি হওয়ার জন্য। এর কারণটাই হচ্ছে অষ্টক পূর্তি হলে কি হবে, স্থায়িত্ব পাবে। অষ্টক পূর্তি হলে কি পাওয়া যাবে, স্থায়িত্ব পাওয়া যাবে। অষ্টক পূর্তি হলে যেহেতু স্থায়িত্ব পাওয়া যাবে, তাই স্থায়িত্ব পাওয়ার জন্যই ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন তৈরি হচ্ছে, দ্যাট ইজ ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হচ্ছে নিস্তড়িত পরমাণু থেকে। ইলেকট্রন নিলে হচ্ছে অ্যানায়ন তৈরি হচ্ছে ঋণাত্মক আয়ন, আর ইলেকট্রন ছেড়ে দিলে ধনাত্মক আয়ন ক্যাটায়ন তৈরি হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, এই যে কঠিন কেলাসিত যৌগতে ধনাত্মক আর ঋণাত্মক আয়নগুলোর মধ্যে কেলাস জালক তৈরি হচ্ছে, যাকে বলা হচ্ছে ল্যাটিস, ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস জালক তৈরি হচ্ছে। মানে ব্যাপারটা কি, ব্যাপারটাকে সিম্পলিফাই করে দিচ্ছি। পুরো জিনিসটাতে কি হচ্ছে, প্রথমে ছিল নিস্তড়িত পরমাণু সোডিয়াম আর নিস্তড়িত পরমাণু ক্লোরিন। সোডিয়াম ইলেকট্রন লস করেছে, ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দিয়ে Na প্লাস ক্যাটায়নে কনভার্ট হয়েছে। ক্লোরিন ইলেকট্রন গেইন করেছে, দিয়ে Cl মাইনাস অ্যানায়নে কনভার্ট হয়েছে। এতদূর ক্লিয়ার? তাহলে এবার Na প্লাস আর Cl মাইনাস কি করেছে, একে অপরের সঙ্গে জুড়ে গেছে, দিয়ে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল বা কেলাস জালক তৈরি করেছে। কেলাস জালক মানে পুরো একটা সোডিয়াম আর একটা Na প্লাস আর একটা Cl মাইনাস তো নেই, অনেক Na প্লাস অনেক Cl মাইনাস তারা জুড়ে পুরো একটা 3 ডাইমেনশনাল ত্রিমাত্রিক কেলাস তৈরি করছে। আমরা যে একটা ছোট্ট নুনের দানা দেখতে পাই প্র্যাকটিক্যালি, সেই একটা ছোট্ট নুনের দানাতে প্রচুর সোডিয়াম ক্লোরাইডের কম্পাউন্ড কেলাস তৈরি করে আছে। কেলাস মানে একটা ক্রিস্টাল, একটা অর্গানাইজড স্ট্রাকচার তৈরি করে আছে, একটা ত্রিমাত্রিক অর্গানাইজড স্ট্রাকচার তৈরি করে আছে
একটা কেলাস, যে একটা ছোট্ট নুনের দানা আমরা দেখতে পাই, ওই দানাটা হচ্ছে একটা কেলাস, যে কেলাসের মধ্যে প্রচুর সোডিয়াম ও ক্লোরাইড একসাথে অর্গানাইজড ভাবে ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত হয়ে আছে, রাইট? তাহলে এই দুটোই হচ্ছে টার্গেট। প্রথমে হচ্ছে নিস্তড়িত পরমাণুটা অষ্টক পূর্তি করার জন্য ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করবে, তারপরে ক্যাটায়ন অ্যানায়ন গুলো একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে ক্রিস্টাল বা কেলাস তৈরি করবে, ক্রিস্টাল বা কেলাস তৈরি করবে, ঠিক আছে? এবারে এটা হওয়ার জন্য কি করতে হবে দেখো, যেটা মেটাল আছে, ঠিক আছে, যেটা মেটাল আছে মানে যেটা ধাতু আছে, তাদের মধ্যে এটা হচ্ছে একজন ধাতু আর একজন অধাতুর মধ্যেই হচ্ছে। তো ধাতুটা কি করছে, ধাতুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করেছে, যেমন সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ ক্যাটায়নটা তৈরি করছিল। ইলেকট্রন যদি ছাড়তে হয় খুব সহজে ইলেকট্রন কে ছাড়তে পারে, যার আয়োনাইজেশন এনার্জি বা আয়নিয়ন বিভব, যেটাকে বলে আয়নন বিভব, নিশ্চয়ই পর্যায় সারণীতে পড়েছো আয়নন বিভব বা আয়নীয় বিভব, তাই তো? আয়োনাইজেশন এনার্জি বা আয়নন বিভব মানে সর্ববহিস্থ কক্ষ থেকে যত কম এনার্জি দিলে ইলেকট্রনকে বার করে দেওয়া যাবে। অর্থাৎ আয়নন বিভব কাকে বলে একবার রিভাইজ করে দিচ্ছি। আয়নন বিভব হচ্ছে কোন একটা নিস্তড়িত পরমাণুর সর্ববহিস্থ কক্ষতে যে পরিমাণ শক্তি দিলে, যে পরিমাণ শক্তি সাপ্লাই করলে ওই ইলেকট্রনটা, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা একদম বেরিয়ে যাবে পরমাণু থেকে, যে পরমাণুটা একটা ক্যাটায়নে পরিণত হবে, সেই শক্তিটাকে বলা হয়, সেই ন্যূনতম শক্তিটাকে বলা হয় আয়নন বিভব। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে বার করার জন্য যতটা শক্তি দিতে লাগবে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে বার করে দেওয়ার জন্য যতটা শক্তি দিতে লাগবে, সেটা হচ্ছে আয়নন বিভব বা আয়নীয় বিভব। তার মানে ইলেকট্রনটাকে ছাড়তে হবে, কে ছাড়বে? ধাতু। ধাতু ছেড়ে কি তৈরি করবে? ক্যাটায়ন। সোডিয়াম একটা ধাতু, ক্যালসিয়াম একটা ধাতু, তো ধাতুগুলো ইলেকট্রন ছাড়বে দিয়ে ক্যাটায়ন তৈরি করবে। কেন? কারণ ধাতুগুলোর আয়নীভবন এনথালপি কম হতে হবে, ধাতুগুলোর আয়নীভবন এনথালপি কি হতে হবে? কম হতে হবে। যার আয়নীভবন এনথালপি বা আয়নন বিভব যত কম, সে তত অল্প এনার্জিতেই ইলেকট্রনটা ছেড়ে দেবে, এন্ড তত তাড়াতাড়ি ক্যাটায়ন তৈরি হবে। যত তাড়াতাড়ি ক্যাটায়ন তৈরি হবে ততই সুবিধা হবে। একইভাবে যে অ্যানায়নটা তৈরি করছে সেটা কে? অধাতু অ্যানায়নটা তৈরি করছে। তাহলে অধাতু ইলেকট্রন গেইন করবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ইলেকট্রনকে নেবে, দিয়ে অ্যানায়ন তৈরি করবে। তাহলে অধাতুর কি বৈশিষ্ট্য হওয়া উচিত? অধাতুটার যেটা হওয়া উচিত, অধাতুটার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি অনেক বেশি হওয়া উচিত। ইলেকট্রন আসক্তি যত বেশি হবে তত কিন্তু ইলেকট্রন গ্রহণ এনথালপি যাকে বলে, ইলেকট্রন আসক্তি এটা যত বেশি হবে তত কিন্তু অধাতুটা ইজিলি অ্যানায়নে কনভার্ট হতে পারবে। তার মানে ধাতুর আয়নীভবন এনথালপি কম হতে হবে, যাতে ধাতুটার সর্ববহিস্থ কক্ষ থেকে খুব অল্প এনার্জি দিয়ে তার সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনকে বার করে তাকে সহজে ক্যাটায়নে পরিণত করা যায়। আর অধাতুটার সর্ববহিস্থ কক্ষতে ইলেকট্রনকে ঢোকানোর জন্য তার ইলেকট্রনের প্রতি আসক্তি, দ্যাট ইজ ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তি অনেক বেশি হতে হবে, যাতে অধাতুটা খুব সহজে ইলেকট্রনকে গ্রহণ করে অ্যানায়নে কনভার্ট হতে পারে। ধাতু যদি খুব সহজেই ক্যাটায়নে কনভার্ট হয়ে যায়, সহজেই বলতে কম শক্তির উপস্থিতিতে, অর্থাৎ ধাতুটাতে আমি কম শক্তি দেব, তাতেই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা বেরিয়ে যাবে, দিয়ে ক্যাটায়নে তৈরি হয়ে যেতে হবে, ক্যাটায়ন তৈরি করবে। অধাতু যখন ইলেকট্রনের প্রতি আসক্তি যদি বেশি হয়, তাহলে ধাতুর ইলেকট্রন গুলোকে বার করার জন্য কম শক্তি দিতে হবে, দ্যাট ইজ আয়নীভবন এনথালপি বা আয়নন বিভব কম হতে হবে। আর অধাতুকে ইলেকট্রন সহজে অ্যাকসেপ্ট করতে হবে, দ্যাট ইজ তার মানে কি ইলেকট্রন আসক্তি অনেক বেশি হতে হবে। এই দুটো যদি হয় তবে ধাতু খুব সহজে ক্যাটায়ন তৈরি করবে, অধাতু খুব সহজে অ্যানায়ন তৈরি করবে। ক্যাটায়ন অ্যানায়ন একবার রেডি, তার মানে আয়নীয় যৌগ তোমার রেডি। ক্যাটায়নের মধ্যে আকর্ষণ কাজ করবে, কুলম্বিক আকর্ষণ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটাকে আমরা বলছিলাম তড়িৎ আধান বল, তড়িৎ আকর্ষণ বল। সেই তড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করলে ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে তৈরি করবে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ক্রাইটেরিয়া। ধাতুর আয়নন বিভব তোমার কি হতে হবে? ধাতুর আয়নন বিভব অনেক কম, অধাতুর ইলেকট্রন আসক্তি প্রচুর হতে হবে, ইলেকট্রনের প্রতি প্রচুর ভালোবাসা থাকতে হবে, তবে কি ইলেকট্রনটাকে নিতে পারবে, রাইট? এইভাবে তৈরি হবে আয়নীয় যৌগ। আচ্ছা, চলে আসছি এখানে ল্যাটিস এনার্জি একটা ফ্যাক্টর আছে। ল্যাটিস এনার্জি ফ্যাক্টর থেকে এখানে দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। ঠিক আছে, আমাদের অল্প অল্প বাংলা ইংরেজি বেঙ্গলিশ করে পড়তে হবে। কেলাস জালক শক্তি, কেলাস জাল, কেলাসের মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে তাকে বলছে কেলাস জাল। তো কেলাস জালক শক্তি বা কেলাস জাল কাকে বলছে? যখন একটা ক্যাটায়ন তৈরি হচ্ছে M+,
ধরলাম কোন একটা ধাতু ছিল, ধাতু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, দিয়ে M প্লাস ক্যাটায়ন তৈরি হয়েছে। আর একটা অধাতু ছিল X, সেখানে একটা ইলেকট্রন ঢুকেছে, দিয়ে X মাইনাস অ্যানায়ন তৈরি হয়েছে। এই 1 মোল M প্লাস আর 1 মোল X মাইনাস যখন জুড়ে গিয়ে কোন আকর্ষণ বলের দ্বারা, বলো বলো দেখি দেখি, কোন আকর্ষণ বল, কোন আকর্ষণ বল, কুইক কুইক কুইক, কমেন্ট কমেন্ট কমেন্ট, কোন আকর্ষণ বল? তড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ক্যাটায়ন তৈরি হচ্ছে M থেকে তৈরি হচ্ছে, এটা কেমন করে তৈরি হচ্ছে? M থেকে তৈরি হচ্ছে এই ক্যাটায়নটা, ইলেকট্রন লস করেছে, ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এখান থেকে তৈরি হচ্ছে অ্যানায়নটা, ইলেকট্রনে গেইন করেছে। তাহলে ক্যাটায়নটা তৈরি হচ্ছে ইলেকট্রন লস করে, M ইলেকট্রন লস করেছে, X ইলেকট্রন গেইন করেছে, দিয়ে তৈরি হচ্ছে অ্যানায়নটা। কারেক্ট কারেক্ট। তাহলে এইভাবে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয়েছে, তারা গ্যাসিয়াস ফর্মে আছে, যেখানে M ধাতুটা আর X অধাতুটাও গ্যাসিয়াস ফর্মেই ছিল, তাদের পরমাণুগুলো গ্যাসিয়াস ফর্মেই ছিল। ইলেকট্রনটা লস করার ফলে গ্যাসিয়াস ফর্মে আছে, ব্র্যাকেটে G লেখা আছে। এই অবস্থায় 1 মোল ক্যাটায়ন আর 1 মোল অ্যানায়ন যখন জুড়ে গিয়ে তড়িৎ আকর্ষণ বল দ্বারা জুড়ে গিয়ে পুরো একটা কঠিন কেলাস তৈরি করছে, সলিড ক্রিস্টাল যখন তৈরি করছে, MX সলিড, এটা হচ্ছে কঠিন কেলাস যখন তৈরি হলো, কঠিন কেলাস যখন তৈরি হলো, তখন যতটা এনার্জি বেরিয়ে গেল তাকে বলা হয় জালক শক্তি বা ল্যাটিস এনার্জি। ছবির থ্রু দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। এখানে ছোট সাইজের যেগুলো আছে সেগুলো হচ্ছে সব ক্যাটায়ন M প্লাস, আর বড় সাইজের যে গুলো আছে সেগুলো হচ্ছে অ্যানায়ন X মাইনাস। ক্যাটায়ন অ্যানায়ন গুলো গ্যাসিয়াস ফর্মে ছিল, সবাই এখানে গ্যাসিয়াস ফর্মে ছিল, গ্যাসিয়াস ফর্মে ছিল। তারা যখন কম্বাইন করে গেছে, ক্যাটায়নের মধ্যে প্লাস চার্জ, অ্যানায়নের মধ্যে মাইনাস চার্জ, তারা অবভিয়াসলি কম্বাইন করবে, কম্বাইন করে তৈরি করেছে ক্রিস্টাল জালক, ঠিক আছে, কেলাস জালক তৈরি করেছে। এই কেলাস জালকটা তৈরি হতে গিয়ে বেশ কিছুটা শক্তি বেরিয়ে গেছে। যে পরিমাণ শক্তি বেরিয়ে যায়, এরকম 1 মোল কেলাস তৈরি করার জন্য, 1 মোল কেলাস তৈরি করার জন্য 1 মোল ক্যাটায়ন 1 মোল অ্যানায়ন কম্বাইন করে 1 মোল কেলাস তৈরি করতে যতটা শক্তি বেরিয়ে যায় তাকে বলা হয় ল্যাটিস এনার্জি অফ ফরমেশন, মানে তৈরি হওয়ার জন্য জালক শক্তি, যৌগ তৈরি হওয়ার জন্য জালক শক্তি। তৈরি করতে গিয়ে এনার্জি যতটা বেরিয়ে যায়, যেই কম্বাইন করে গেছে, সুস্থিত হয়ে গেছে, শক্তি বেরিয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত গ্যাসিয়াস ফর্মে ছিল ক্যাটায়ন অ্যানায়ন গুলো, যেই জুড়ে গেছে, কেলাসিত হয়ে গেছে, কেলাস জালক তৈরি করেছে, সুস্থিত হয়ে গেছে, শক্তি বেরিয়ে গেছে। যতটা শক্তি বেরিয়ে যায় এরকম 1 মোল সুস্থিত কেলাস তৈরি করতে, তাকে বলছে জালক শক্তি। জালক শক্তির আবার একটা অন্য ডেফিনেশনও আছে, সেটা কি? জালক শক্তিকে এখানে যেহেতু শক্তি বেরিয়ে যাচ্ছে তাই এটাকে মাইনাস ইউ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। মাইনাস মানে বেরিয়ে যাচ্ছে, নির্গমন হচ্ছে। জালক শক্তি হচ্ছে ল্যাটিস এনার্জি ইউ, মাইনাস মানে নির্গমন হচ্ছে। আচ্ছা, এর একটা অন্য ডেফিনেশন আছে। অন্যটা কি? যে একটা সলিড ক্রিস্টাল ছিল, ধরো একটা কঠিন কেলাস, ঠিক আছে, কঠিন কেলাস। আচ্ছা, আমার তো মনে হচ্ছে পার্সোনালি কেলাসের থেকে ক্রিস্টাল কথাটা বুঝতে বোধহয় একটু বেশি সুবিধা হচ্ছে, এটা আমার জাস্ট পার্সোনালি মনে হচ্ছে। তোমরা কমেন্ট করে জানিও তো যে কেলাসটা বেশি কমফোর্টেবল লাগছে শুনতে না ক্রিস্টালটা বেশি কমফোর্টেবল লাগছে শুনতে, কোনটার সঙ্গে ইজিলি রিলেট করতে পারছো, ইজিলি রিলেটেবল কোনটা থাকছে। সো কঠিন যে কেলাস আছে, ঠিক আছে, কঠিন যে কেলাস আছে, MX সলিড অবস্থায় আছে, একে যে পরিমাণ শক্তি দিলে, ওই একই পরিমাণ শক্তি যেটা তৈরি করার জন্য বেরিয়ে গেছিল, ওই একই পরিমাণ যদি শক্তি দিই তাহলে ওই কঠিন কেলাসটা থেকে আবার গ্যাসীয় ক্যাটায়ন আর গ্যাসীয় অ্যানায়ন আলাদা হয়ে যায়। এটাকেও বলা হয় ল্যাটিস এনার্জি। কিন্তু এটা যেহেতু সাপ্লাই করছি, এর সাইন হবে প্লাস, দিচ্ছি না, ভাঙতে দেওয়া হচ্ছে। কঠিন কেলাস ছিল, সেই কেলাসটাকে ভেঙে দেবো পুরো একদম, দিয়ে গ্যাসীয় ক্যাটায়ন আর গ্যাসীয় অ্যানায়ন আলাদা করে দেবো। তার জন্য যে শক্তিটা দিচ্ছি সেটাকেও বলবো আমরা ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। কিন্তু এটা কি? ল্যাটিস এনার্জি অফ ডিসোসিয়েশন, ভাঙনের জালক শক্তি। ওটা ছিল গঠনের জালক শক্তি, এটা বিভাজনের জালক শক্তি। দুটোর ম্যাগনিটিউড বা মান সেম, কিন্তু সাইন আলাদা। কারণ গঠনের জালক শক্তি যখন, তখন শক্তি নির্গত হয়েছে, শক্তি গ্যাসীয় ক্যাটায়ন গ্যাসীয় অ্যানায়ন থেকে কেলাস তৈরি হয়েছে, তো শক্তি নির্গত হয়েছে, কেলাসটা সুস্থিত হয়েছে, শক্তি বেরিয়ে গেছে, কেলাস সুস্থিত হয়েছে। আর যখন হচ্ছে কেলাসিত অবস্থায় ছিল কঠিনটা, এন্ড তার উপরে শক্তি দিয়েছি, তখন শক্তি দিচ্ছি, তার ফলে যেটা তৈরি হচ্ছে ওটা অতটা সুস্থিত হচ্ছে না, ও স্থায়িত্ব কমে যাচ্ছে। কি তৈরি হচ্ছে? গ্যাসীয় অবস্থায় ক্যাটায়ন আর অ্যানায়ন আবার ফেরত পাচ্ছি, গ্যাসীয় ক্যাটায়ন আর অ্যানায়ন যেটা নিয়ে তৈরি হয়েছিল সেটা আবার ফেরত পাচ্ছি।
তাই 1 মোল কঠিন কেলাস যদি তৈরি করতে হয় 1 মোল গ্যাসীয় ক্যাটায়ন আর 1 মোল গ্যাসীয় অ্যানায়ন থেকে, তাহলে যে পরিমাণ শক্তি নির্গত হয়ে যায় সেটা হচ্ছে গঠনের জন্য জালক শক্তি। আবার কোন একটা 1 মোল কঠিন কেলাস নিয়েছি, তাকে যে পরিমাণ শক্তি দিলে 1 মোল কঠিন কেলাসকে যে পরিমাণ শক্তি দিলে গ্যাসীয় ক্যাটায়ন আর গ্যাসীয় অ্যানায়ন আলাদা হয়ে যায়, তাকে বলা হয় ভাঙনের বা বিভাজনের জালক শক্তি। তো আশা করি জালক শক্তি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ব্যাপারটা খুবই সিম্পল, ক্যাটায়ন অ্যানায়ন জুড়ছে, কেলাস তৈরি হচ্ছে, শক্তি বেরোচ্ছে, এটা হচ্ছে গঠনের জালক শক্তি। আবার কেলাস ছিল, শক্তি দিচ্ছি, কেলাস ভেঙে ক্যাটায়ন অ্যানায়ন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিভাজনের জালক শক্তি। খুব সিম্পল। যখন গঠনের জন্য জালক শক্তি তখন শক্তি বেরিয়ে যায়, তাই মাইনাস ইউ। যখন বিভাজনের জালক শক্তি, শক্তি দিতে হচ্ছে, ভাঙতে হচ্ছে, দিতে হচ্ছে, তখন ভাঙনের বা বিভাজনের জালক শক্তি প্লাস ইউ। কারণ শক্তি দিলে প্লাস সাইন, শক্তি বেরিয়ে গেলে মাইনাস সাইন। ল্যাটিস এনার্জি বা জালক শক্তি কোন কোন বিষয়ের উপর বা কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে দেখে নেওয়া যাক একবার। প্রথমটা হচ্ছে সাইজ ফ্যাক্টর আর চার্জ ফ্যাক্টর। ল্যাটিস এনার্জি ক্যাটায়নের সাইজ এবং অ্যানায়নের সাইজের সঙ্গে ব্যস্তানুপাতিক। এখানে আর প্লাস হচ্ছে ক্যাটায়নের সাইজ, আর মাইনাস হচ্ছে অ্যানায়নের সাইজ। আর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, ঠিক আছে? তাই এটা সাইজকে মিন করছে। সাইজ মানে কতটা বড়, ঠিক আছে, আকার, ঠিক আছে? সাইজ মানে সাইজ ফ্যাক্টর, যেটাকে বলা হচ্ছে আকার, ঠিক আছে, কতটা বড়। তো ক্যাটায়নের ব্যাসার্ধ আর প্লাস, অ্যানায়নের ব্যাসার্ধ আর মাইনাস। আর প্লাস হচ্ছে ক্যাটায়ন, তার ব্যাসার্ধ রেডিয়াস, তাই আর, ঠিক আছে, ক্যাটায়নের ব্যাসার্ধ আর মাইনাস হচ্ছে অ্যানায়নের ব্যাসার্ধ। তো ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধ সমষ্টির সঙ্গে ল্যাটিস এনার্জি ব্যস্তানুপাতিক। মানে ক্যাটায়নের ব্যাসার্ধ যদি বাড়ে সমষ্টি বাড়বে, অ্যানায়নের ব্যাসার্ধ যদি বড় হয় সমষ্টি বাড়বে, দুজনের ব্যাসার্ধই যদি বড় হয়, মানে বড় সাইজের ক্যাটায়ন আর বড় সাইজের অ্যানায়ন হয়, তাহলেও সমষ্টিটা বাড়বে। যত এই সাইজটা বাড়বে তত হচ্ছে জালক শক্তি কমে যাবে, জালক শক্তি কমে যাবে। আর জালক শক্তি কমে যাওয়া মানে যে কেলাসটা তৈরি হচ্ছে এটা দুর্বল কেলাস তৈরি হবে। জালক শক্তি যত বেশি তত স্টেবল কেলাস, তত হচ্ছে সুস্থিত কেলাস। আর জালক শক্তি যত কম তত হচ্ছে আনস্টেবল কেলাস বা দুস্থিত কেলাস, অতটা সুস্থিত নয়। খুবই স্বাভাবিক ব্যাপার না? যদি কোনো একটা কেলাসকে ভাঙতে বেশি শক্তি লাগে তার মানে ওটা সুস্থিত কেলাস। জালক শক্তি যদি বেশি দিতে হয় তবে কি কেলাসটা ভাঙবে, তার মানে কেলাসটা সুস্থিত। যদি জালক শক্তি কম দিতে হয়, কেলাসটা অল্প শক্তিতেই ভেঙে যাচ্ছে, মানে ওটা দুস্থিত। তাই সাইজ যত বড় হচ্ছে তত জালক শক্তি কমছে, মানে কেলাস দুস্থিত হচ্ছে। চার্জ যত বেশি হবে, ক্যাটায়নের চার্জ এবং অ্যানায়নের চার্জের গুণফলের সঙ্গে সমানুপাতিক। Z প্লাস হচ্ছে ক্যাটায়নের চার্জ, Z মাইনাস হচ্ছে অ্যানায়নের চার্জ। Z প্লাস আর Z মাইনাসের গুণফলের সঙ্গে জালক শক্তি হচ্ছে সমানুপাতিক। মানে যত বেশি ক্যাটায়নের চার্জ হবে, যত বেশি অ্যানায়নের চার্জ হবে, তত কি হবে, জালক শক্তি বেশি হবে। ওকে, বেশ। তাহলে আজকে আমাদের এখানে আমরা তড়িৎযোজ্যতার মোটামুটি অনেকটা পার্ট ক্লিয়ার করলাম, জালক শক্তি অবধি আমরা ক্লিয়ার করলাম। তড়িৎযোজ্যতার পরবর্তী যে পার্টটা থাকছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভিডিওস দেখে নেবে, প্রপারলি দেখে নেবে, বুঝে নেবে এবং বই পড়ে নিজেকে রেডি করবে, কারণ আসছে সেমিস্টার 1। সেমিস্টার 1-এ কিন্তু ভালো রেজাল্টের থ্রু দিয়ে নিজেকে আত্মপ্রকাশ করতে হবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার।